তো মদ খাও। সি সি, এইটু উল্টাপাল্টা কথা তোমার কেডাই কইছে? সম্পূর্ণ মিছা কথা। আমি কি কোনো অন্যায় কাম করতেছি? এ আবার তুমি কি কথা কও? কেন, ও কি তোমাকে কিছু বলেছে এই বিষয়ে? না না, ও কিছু বলে নাই, কিন্তু আমি তো বুঝতে পারি। জয়েন কেমন করে করলো? নিয়োগ দিল কিটা? চাকরি দিছে কিটা? বড় স্যারের নির্দেশে জিএম অ্যাডমিন নিয়োগ দিয়েছে। ম্যাডামের অভ্যাস হচ্ছে ওষুধ না খাওয়া। টেনশন মাস্টার খালি টেনশন করবে। ওষুধ না খায় ধমক দিবি। এটা আড়ানুর সাহেবের অফিস না? জি। তুই আবার এত কষ্ট করে এসব আনতে গেলি কেন রে বিউটি? আলো কোনো কষ্ট না ম্যাডাম, আপনি যদি একটু আমার সামনে মুখে দেন তাহলে আমি ধন্য। আমার খুব ভালো লাগবে। ছেলেকে আনলি না কেন আজ? তার আজকে ক্লাস আছে। মিন্টুকে আসতে বলেছিস? হ্যাঁ, আজকে যদি সকাল সকাল ডিউটি শেষ হয় তাহলে আজকেই আসবি কইছে। আমরা গরিব মানুষ, আমার আবার রান্না কি দিয়ে কি রাধি তার ঠিক নাই। মামারা তো মনে করে আমার হাতের রান্না খাওয়াতে পারবে না নি ম্যাডাম, তাই না? কি বলিস, কেন খাবে না? না, তাকার তো এই ধরনের খাবার খায় অভ্যেস নাই, সেজন্যই করছি। তুই কি মনে করিস আমরা অনেক বড় লোক? আমার রূপায় প্রতিদিন পোলাও গোস্ত খাই? সোনাইয়ের কথা জানি না, কারণ ছেলেটাকে তো আমার কাছেই রাখতে পারি না। কিন্তু আমার রূপায় অনেক কষ্টে বড় হচ্ছে রে। মন খারাপ করবেন না ম্যাডাম, কষ্টের মধ্যে দিয়ে সালপাল বড় হয় ভালো। আমি তো বকুলির আব্বা সব সময় কই, কষ্টে আছি ভালো আছি, মেলা শান্তি। এই, তোরা এখন কোথায় থাকিস? মিন্টু স্যারের বাড়িতেই? না না, সেখান থেকে তো চলে গেছি আমরা। স্যারের ওই বাড়ি তো ভাঙিয়ে নতুন বাড়ি করতেছে, আপনি জানেন না? আমি জানবো কেমন করে? ও আসলে তো তাই তো, আপনি জানবেন কিরম করে? ওখান থেকে চলে আইছি। স্যার অবশ্য কইছিল যে নতুন একটা ফ্ল্যাটে উঠবে, আমি না করেছি। বকুলের আব্বু কইছি যে কোনো দরকার নাই, গরিব মানুষ, এত ফ্ল্যাটে থেকে অভ্যেস খারাপ করে কি হবি। নিজেকার মতো অল্প পয়সার একটা যা উঠেছি, সেই আমার কাছে শান্তি। ভালো করেছিস। এ বিউটি, তোর বিউটি পার্লারের কি খবর রে? বিউটির বিউটি পার্লার চলতেছে ম্যাডাম। নতুন এই বাসাটায় আসার পরে এখনো শুরু করি নেই, জায়গা কম, মেলা কম। তারপর আমার ওই এক মামা তো দেবর এসে আমার উঠিছে, আমার এখানেই থাকে। স্যারের বডিগার্ড হিসেবে চাকরি পাইছে, নিয়োগ পাইছে। তো সেজন্যই আপাতত এখন পর্যন্ত শুরু করি নেই। দেখি কাস্টমারগুলো ফোন করে করে কব যে জায়গা বদল করেছি। ছাড়িস না, নিজের কাজ নিজে করিস। বডিগার্ড নিয়োগ দিয়েছেন বস? আপনার পার্সোনাল সেক্রেটারি কিন্তু হেভি একদম। তোমার সাথে কথা বলার মতো অফুরন্ত সময় আমার হাতে নেই। কিন্তু আমার সাথে কথা বলার জন্য যে সময় আপনার থাকবে না এটা তো স্বাভাবিক। নরিন আসলে তো আপনার অফুরন্ত সময় থাকতো সাথে কথা বলার জন্য, তাই না? তুমি কেন এসেছো সেটা বলো। সরি বস, রাগ করেন না, আমি আপনার সাথে একটু মস্কারি করলাম। আচ্ছা, যে কারণে আসছি সেটা বলি। প্রথমত বস, আপনার কাছে আমি দুঃখ প্রকাশ করতে আসছি। আমি আসলে সরি। হঠাৎ এত ভালো হয়ে গেলে যে? মানুষ তো আমি ভালোই বস, কিন্তু সেদিন ফোনে আপনার সাথে একটু বেশি বেয়াদবি করে ফেলাইছিলাম। আসলে বুঝেন না, মন মেজাজ তো সবসময় ঠিক থাকে না। আর ওই দিন একটু খেয়ে ফেলাইছিলাম তো, ওই জন্য একটু উল্টাপাল্টা হয়ে গেছিল। প্লিজ মাইন্ড করেন না। নওরিনের ফোনটা তো এখনো তুমি ফেরত দাওনি। ওরে বাবা, এখনো দেখি সব খবর চলে আসে। আপনি টেনশন নিয়ে না, যার ফোন তারা দিয়ে দিব, খালি বিয়েটা হইতে দেন। বিয়ে? কার বিয়ে? কার বিয়ে আবার? আমার আর নরিনের। কেন আপনার কাছে এত খবর আসে, এই খবর আসে নাই? আমরা তো খুব শীঘ্রই বিয়ে করতে চাইতেছি। কংগ্রেচুলেশনস, বিয়ের খবরটাতে আমরা দিতে এসছো। শুধু খবর দেওয়া না বস, আমি কিন্তু আপনার কথাটা রাখছি। আপনি কইছিলেন নরিনে যদি আমি বিয়ে করি, বিয়ের সব খরচপাতি আপনি আমার দিবেন। এখন বিয়ের খরচপাতিটা কবে দিতে পারবেন ওই হিসাবে বিয়ের দিন তারিখ ঠিক করুন। কিন্তু বস, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। আমার বিয়ের দিন পুরো সময় আপনার থাকতে হইব, আমাদের দোয়া করতে হইব। আসার কথা একবার ভেবেছিলাম সবার জন্য বিখ্যাত পুরান ঢাকার বিরিয়ানি নিয়ে আসবো। ভাগ্যিস আনিনি, আনলে তো নষ্ট হতো।
আন্টি এমনিতেই খাবার নিয়ে এসেছে। ও শোনাই রূপাই, দেখ তোর মামি কি বলে, বলে ও রান্না করা খাবার তোরা খাবি কি না। কেন খাবো না? না বড় বাবা, তোমরা তো এই ধরনের রান্না খাও না, সেই জন্য বলছি। তাতে কি, আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ, তাই না? বিউটির হাতে রান্না যে কি মজা। এ বিউটি, তোর হাতে রান্না কিন্তু সেই আগের মতোই সুন্দর আছে রে। আপনাকে তো একটু খাওয়াবে পারলাম, সেটাই আমার শান্তি লাগতেছে বড় বাবা। শুধু আন্টিকে খাওয়ালেই হবে না, আমাদেরকেও একদিন আপনার হাতে রান্না খাওয়াতে হবে। তোমরা আমার হাতে রান্না খাবে, সে তো আমার সৌভাগ্য। বড় মামা, শুনলাম বড় বাবার সব রিপোর্ট নাকি ভালো হয়েছে। হ্যাঁ, মায়ের সব রিপোর্টই ভালো আসছে। এখন আপনি শুধু তাকে বলেন, সে জানি শুধু শুধু টেনশন না করে। সেই কথা কলি কি আর শুনবি? মায়ের মন সন্তানের জন্য সবসময় দুশ্চিন্তা করে মামা। তারপরে তুমি থাকো মার কাছ থেকে দূরে, তোমার জন্য তো বড় বাবার সবচাইতে বেশি চিন্তা। এই যে দেখেছিস, মা যে ঠিকই বুঝতে পেরেছে। আমি কি তোদের নিয়ে এমনি এমনি চিন্তা করি রে বাবা? না না বড় পা, এটা করলে তো হবে না। ডাক্তার যেটা কইছে সেই মতো চলা লাগবে, আপনি সুস্থ থাকা লাগবে। আপনি কি জানেন, আপনি যখন অসুস্থ হয়েছিলেন তখন তুই মামা কিরম করে ভেঙে পড়েছিল। মামাগার সেই কথা কবির যায় বকুলির আবার নিত্যদিন কাইটে ফেলেতো। আর মামা তোমাকে দুইজনে কই এরম করে সারা জীবন মা ভালোবাসো, মা আগলা রাখো। তোমার মার মতো ভালো মানুষ হবে না। অবশ্য তোমরা দুই ভাইও মায়ের মতোই হয়েছে, মায়ের মতোই ভালো মানুষ হয়েছে। আরে 5 মিনিট বয় না। বিয়ের ডেটটা কবে নাগাদ করবো যদি বলতেন বস। বিয়ে করবে তোমরা আর আমি ডেট করব? ডেটটা তো আমরাই ঠিক করব, কিন্তু বিয়ের খরচটা কবে নাগাদ পাবো তার উপরে তো ডেটটা নির্ভর করছে। আচ্ছা, নওরিন কি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে? আপনার কি মনে হয় নরিন বিয়েতে রাজি হবে না? সত্যি কথা বলতে কি বস, আপনি আমার প্রস্তাবটা দেওয়ার আগেই নরিন আমার চাপ দিচ্ছিল, আমি রাজি হতেছিলাম না। তাই নাকি? তা রাজি ছিলে না কেন? কারণ কি আবার? কারণ আপনার সাথে যে পরিমাণ মাখামাখি, এটা জানার পরে কি বিয়ে করার রুচি হয় বলেন বস? হঠাৎ তোমার রুচির বদল হলো যে? চিন্তা করে দেখলাম আমার চরিত্র তো অতটা ভালো না, তাই খারাপে খারাপে কাটাকাটি। আচ্ছা ভালো কথা, ওই নরিনের নামে যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটের চাবিটা কবে দিতেছেন? আসলে চিন্তা করতেছি নতুন বউ লয়া প্রথম ফুল সজ্জাটা ওই নতুন ফ্ল্যাটেই করো। ওই ফ্ল্যাটটা তো ক্যান্সেল। মানে ক্যান্সেল? তুমি বিয়ে করবে, আমি ফ্ল্যাট দেবো কেন? তোমার যদি যোগ্যতা থাকে, ক্ষমতা থাকে, তাহলে তুমি ফ্ল্যাট কিনবে অথবা ভাড়া করে থাকবে। এটা আপনি কোনো কথা কইলেন? এতদিন এনজয় করলেন, এখন বিয়ের কথা শুনে আপনি সবকিছু ফেরত নিতে চাইতেছেন। নরিন যে জিনিসগুলো আপনারা দিছে ওটা কি আপনি ফেরত দিতে পারবেন? হাই ছেলে, সংযত হয়ে কথা বলো। তুমি কি বলছো বুঝতে পারছো? তুমি না বলো তুমি নরিনকে ভালোবাসো। ভালোবাসার মানে বোঝো? ভালোবাসার মানুষটাকে সম্মান করার চেষ্টা করো। হ্যাঁ, আমি বলেছি যে আমি তোমাদের বিয়ের খরচ দেবো, আমি দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু নরিনকে ফোনে আমাকে কল করতে বলো, আমি ওর সাথে কথা বলে নেবো। ঠিক আছে, নরিন আমি জানাই দিব। কিন্তু বস, ফ্ল্যাটের বিষয়টা কিন্তু আপনি একটু মাথায় রাখেন। আপনার কাছে এরকম 1-2টা ফ্ল্যাট তো কোনো বিষয় না। আর ফ্ল্যাটটা তো আপনি নরিনের নামে দিতেছেন, আমার নামে তো দিতেছেন না। বললাম তো, নরিনকে আমাকে ফোনে কথা বলতে বলো। আর একটা কথা মনে রাখবে, বিয়ের পরে তোমরা দুজনের কেউই আমার সঙ্গে যোগাযোগ রাখবে না, ওকে? ঠিক আছে, রাখবো না। আম্মু আসলে ঠিক কথা বলে না, আপনার রান্না খুবই ভালো। আপনার রান্না খেতে যে আমার অসুবিধা হলো না সেটা দেখলেন তো আন্টি? ওরে বাবা, কত কথা কয়। তোমরা যে সকালে মিলে আবার রান্না একটু খাইছো, এজন্য যে আমার কত শান্তি লাগতেছে। আন্টি, আমরা সবাই একদিন আপনার বাসায় গিয়ে আপনার হাতে রান্না খাবো। তবে রূপাই বোধহয় যেতে পারবে না, ও তো গ্রামে চলে যাবে।
কিন্তু আমি আর সোনাই যাব। কোনো অসুবিধা নেই, যখন ইচ্ছা হয় চলে যায়। চিকিৎসার ওসিলায় তোমার আম্মু ঢাকায় নিয়ে এসেছিল জন্যে, তাও তার মুখটা দেখতে পারলে। তাছাড়া এই জীবনে বেঁচে থাকলে তাকে আর দেখতে পারতেন কিনা সেটা জানি না। বড় আপা আমার জন্য যা করেছে সে ঋণ আমি কোনোদিন শোধ করে পাবো না। মামি সময় করে মিন্টু বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে, আম্মু খুব খুশি হবে। মিন্টু আমার কথা কয় না, তাকে নিয়ে কোনোদিন যাওয়া হবে কিনা এটা জানি না। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করো না? না না, মনে করবো কেন আন্টি, আপনি বলেন। আমার ঘরে বকুলের সাথে কি তোমার কোনো ঝগড়াঝাটি হয়েছে? ঝগড়া হয়নি, তবে বকুল বোধহয় আমার ওপর একটু রাগ করে আছে, আমার সাথে কথা বলে না। সেদিন দেখলেন না আপনার সামনে আমার সাথে কথা বললো না। ছাওয়ালটার মাথা খারাপ হয়ে গেছে। কলেজ থেকে ফিরে যায় কি কয় জানো? কয় যে আমি আর লেখাপড়া করবো না। আব্বু কও আমাকে ড্রাইভারি শিখায় বিদেশ পাঠা দিবে। তোমরা তো সকলাই হচ্ছে তার বন্ধু, একটু বুঝেও তো বাবা, এত জানি মাথা টাথা গরম না করে। ঠিক আছে আন্টি, আমার সাথে কথা হলে আমি অবশ্যই বুঝাবো। তোরা তাহলে থাক, আমি একটু মামিকে কিছু ঠিক করে দিয়ে আসি। অনেক ভালো থাকবে তোমার করে, ভালো থাকবে বাবা। বড় বাবা মাথা গরম করো না, ভালো থাকবে। চোখ দুটো কিন্তু খুবই সুন্দর হয়েছে, বুদ্ধি যদি একটু কম আছে। মিয়া কিন্তু তুমি খুবই চালাক। কি টাকা রয়েছে কে? ডিউটি করো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ওই মেয়েটাকে? ম্যাডাম নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আমি সোনালি, এখানে নতুন জয়েন করছি। জি ম্যাডাম, আপনাদের নিরাপত্তার স্বার্থেই তাকে গার্ড হিসাবে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। ভালো মেয়ে। তোমার কাছে কেউ সার্টিফিকেট চায়নি। ও কি মিন্টুর আমদানি? না 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 ম্যাডাম, এখানে মিন্টুর কোনো হাত নেই। বড় স্যার ডাইরেক্ট তাকে নিয়োগ দিছে। ম্যাডাম আমার পরিচিত। আচ্ছা, এখানে তো সবাই পুরুষ, তুমি একা ডিউটি করতে সমস্যা হবে না? সমস্যা কি ম্যাডাম, এখন তো সব জায়গায় পুরুষ গার্ডের সাথে নারী গার্ডও রাখে, কারণ নারীদেরকে চেক করতে হলে পুরুষ গার্ড তো আর চেক করতে পারবে না। জি ম্যাডাম। ম্যাডাম আপনি একটা কথা জিজ্ঞেস করি, অনেক দিন ধরেই চেষ্টা করতেছি, সুযোগ হইতেছে না। কি কথা বলো? ম্যাডাম আপনার কি মদের নেশা আছে? কি? আপনি কি মদ খান? এত বড় সাহস তোর! যা গাড়ি বের করতে বল, যা। সাহস বেড়ে গেছে। মিন্টু যে জন্য রেখেছে সেটা হচ্ছে যে তুই যত তাড়াতাড়ি পারিস এই বাড়িধারা, গুলশান, বনানী, ডিএইচএস যেখানে পারিস তাড়াতাড়ি একটা ভালো বাসা খুঁজে বের করতো। স্যার বাসা? হ্যাঁ, বাসাতে কী করবেন স্যার? কী আশ্চর্য, বাসাতে কী করে মানুষ, এটাও তোকে বলে দিতে হবে? মানে তো গেছে তোর মাথাটা, তাই না? আরে জেরিন ম্যাডামের জন্য একটা সুন্দর দেখে একটা ফ্ল্যাট খুঁজে বের কর। হাই রাইজ বিল্ডিং এর উপরের দিকে, ব্যালকনিতে দাঁড়িয়ে যেন সন্ধ্যায় পুরো শহরটা দেখা যায়। লেক সাইড হলে ভালো হয়। রাইট চয়েস। মিন্টু তুই যত দ্রুত সম্ভব জেরিন ম্যাডামের জন্য বাসা খুঁজে বের কর। হ্যাঁ, মানে সন্ধ্যার পরে কফি বেলকনিতে। ও ফ্যান্টাস্টিক। মিন্টু আগামী মাসেই যেন ম্যাডাম উঠতে পারে বাসায়, যত দ্রুত পারিস ঠিক করে ফেল। জি স্যার। স্যার ভাড়া ফ্ল্যাট দেখবো নাকি সেরিন ম্যাডামের জন্য ডাইরেক্ট একটা নতুন ফ্ল্যাট কিনে ফেলাবো? আকবারই কথা বলিস কেন? আমি তোকে যেটুকু করতে বলেছি সেটুকু আগে কর। মিন্টু কিন্তু আইডিয়াটা খারাপ বলেনি। ফ্ল্যাট কেনার কথা বলছি তো, তো তাড়াহুড়ো করো কি আছে? মানে এখন যদি ফ্ল্যাট কেনো তাহলে ইন্টারভিউ করতে মিনিমাম 6 মাস সময় লাগবে। তো তুমি
এতদিন মিরপুরে থাকলে সঠিক সময় এসে সঠিক ডিউটি করতে পারবে? স্যার ওই নরিন ম্যাডামের ফ্ল্যাটের চাবিটা নরিন কোত্থেকে আসলো বুঝলাম না। মানে আমি মানে তোর কি জ্বর হওয়ার পরে তোর কি সাধারণ জ্ঞান লোপ পেয়েছে তো? নরিনের চ্যাপ্টার ক্লোজ। পারতপক্ষে নরিনের কথা আমার সঙ্গে বলবো, ঠিক আছে? তোমার এই মিন্টু ড্রাইভারটা কিন্তু খুব বেশি খবরদারি করে। বাদ দাও তো, ওর খবরদারি আমাকে একটু সহ্য করতেই হবে। তার কারণ ও আমাকে ভীষণ ভালোবাসে, অনেক লয়াল, যেন ও আমার জন্য জীবন দিতে পারে। তোমাকে অনেক ধন্যবাদ। আগে ধন্যবাদ কেন? বাসায় তো এখন ওঠোনি। বাসার জন্য না, তুমি আমার আব্বুর লোনটা শোধ করে দিয়ে আমার যে কত বড় উপকার করেছো। কথা কথা ধন্যবাদ দিও না তো। বন্ধুকে কি বন্ধু এত ধন্যবাদ দেয়? হ্যাঁ, এত ধন্যবাদ দিতে হয় না। ওটা কি এমন টাকা? মাত্র 2 লক্ষ টাকা। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে বলবে, কোনো রকম হেজিটেট করবে না, ঠিক আছে? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তুমি আমার জীবনে দেবতার রূপে আবির্ভাব করেছো। নো, দেবতা না, দেবতা বলো না। দেবতাকে ভক্তি করতে হয়, দেবতার সঙ্গে বন্ধুত্ব হয় না। তুমি আর আমি বন্ধুত্বে ভালোবাসায় একেবারে একাকার হয়ে যাবো। শোনো না, একটা কাজ করি, আমার একটা ক্রেডিট কার্ড পিন নাম্বার সহ তোমার কাছে দিয়ে রাখি, তাহলে তোমার ছোটোখাটো প্রয়োজনগুলোতে আমাকে বলা লাগো না, ঝামেলা থেকে তুমি এড়িয়ে গেলে। একটা রিকোয়েস্ট, তুমি হুট করে কোনো বয়ফ্রেন্ড বানিয়ে ফেলো না, তাহলেই একটু ঝামেলা হবে, হুট করে ঝামেলা। কি যে বলো না, আমার ফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলো, সব শুধু তুমি, শুধু তুমি। বাহ, তোমার গল্পটা তো খুব ভালো। ভাবি, তোমার কফি। বাবা, এত আপ্যায়ন কাকুলি, মেঘনা চাইতেই জল। আচ্ছা, একটা খবর জানো নাকি? বাসায় মহিলা গার্ড নিয়োগ দেওয়া হয়েছে। শুনলাম। আনোয়ারুল সাহেবের দিনকে দিন ন্যূনতম চক্ষু লজ্জা মনে হয় লোপ পেয়ে যাচ্ছে। অফিসে সুন্দরী প্রাইভেট সেক্রেটারি, আর বাড়িতে সুন্দরী গার্ড। ভালোই তো, তোমার ভাই সবসময় সুন্দরীদের দ্বারা পরিবেষ্টিত থাকতে পছন্দ করে। কিন্তু আগে যা হয়েছে হয়েছে, এখন তো অন্তত সংযত হওয়া উচিত, তাই না? ছেলেরা বড় হয়েছে। আমার কি মনে হয় জানো, এটা একটা মানসিক রোগ। আমি তো ডাক্তার না, কি করে বলবো বলো তো? ওফো, তোমাকে তো একটা ইন্টারেস্টিং খবরই দেওয়া হয়নি। শোনো, অফিসের সুন্দরী প্রাইভেট সেক্রেটারির জন্য ফ্ল্যাট দেখা হচ্ছে, আর দায়িত্বে কে? যথারীতি মিন্টু ড্রাইভার। তুমি এত খোঁজ খবর কি করে পাও কাকুলি? আরে এসব তো গোপন কোনো খবর না ভাবি, খোঁজ নিয়ে দেখো, অফিসের সবাই জানে, এমনকি আমাদের দারোয়ানরাও। মিন্টু ড্রাইভার হচ্ছে আসল ক্রিমিনাল। ওকে যদি কোনোভাবে বিদায় করা যেত না, তাহলে অনেক কিছু কন্ট্রোল করা হতো। তোমার ধারণা ভুল। এই ধরনের মানুষকে কখনোই কন্ট্রোল করা যায় না। 1 মিন্টু চলে গেলে 10 জন মিন্টুর জন্ম দেবে। মিন্টুর কি দোষ? মিন্টু যদি তোমার ভাইয়ের অপকর্ম মেনে না নেয়, তাহলে তোমার ভাই তাকে টিস্যুর মতো জাস্ট ছুঁড়ে ফেলে দেবে। তোমার কথা মানলাম যে মিন্টু ড্রাইভার বাধ্য হয়ে সব কিছু মেনে নেয়, কিন্তু তুমি কেন সব কিছু মেনে নিচ্ছ সেটাই তো বুঝতে পারলাম না। ইদানিং মনে হয় আমার মেনে নেওয়া নিয়ে তুমি খুব বেশি কনসার্ন হয়ে যাচ্ছ কাকুলি। না মানে আসলে সরি ভাবি, আসলে তোমাকে দেখলে আমার ভীষণ খারাপ লাগে, তাই বলে ফেললাম আর কি। শোনো কাকুলি, সব কিছু জেনেও
আমি কোনো এক্সট্রিম ডিসিশন কেন নিতে পারি না জানো? কারণ আমি তোমার ভাইকে এখনো ভালোবাসি। সেটাও হয়তো কাটানো যেত, কিন্তু আমার তো আসলে ফিরে যাওয়ার কোনো অপশন নেই। তোমার বড় ভাবে অনেক সৌভাগ্যবতী, তার দুটো সন্তান রয়েছে। তার কোনো বিপদে আপদে সে সন্তান দুটোকে কাছে পায়, জড়িয়ে ধরতে পারে। সন্তানরা তার জন্য কান্না করে, মায়া করে। অথচ আমার জন্য মায়া করার মতো কেউ নেই। এই সত্যটা জেনেও আসলে বেঁচে থাকাটা যে কত কঠিন। হ্যাঁ, তুমি অনেক বড় দায়িত্ববান, খালি ফোনটাই ধরো না। আমারও অনেক চিন্তা হয় আব্বা। এতই যখন চিন্তা আমাকে নিয়ে, তাহলে আমাকে এখানে একা রেখে যাচ্ছ কেন? লাউড স্পিকারে দাও ফোনটা, আমি কথা বলি তোমার আম্মুর সঙ্গে। আম্মু আপনার সাথে কথা বলতে চায় না, ফোনটা আমিও নিয়ে যেতে যাচ্ছি না। তুই এই জিনিসটা অফিসে চুরি করে আনিস? অফিসে সুন্দরী সেক্রেটারি, বাসায় সুন্দরী গার্ড, তোমার কি এই বয়সে ভীমরতি ধরেছে? হ্যাঁ, এসব কথা তো আগে সাবিহা বলতো। আমি যদি এ বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়, তাই না?